সেনা জনতা মুখোমুখি হবে না, পূর্ণ আস্থা হাসনাতের। কাল সংস্কার প্রস্তাব জমা দেবে এনসিপি। ফেসবুকে হাসনাতের স্ট্যাটাসের সমালোচনায় পাটোয়ারি। স্বৈরাচার যেন আবার না আসে, ধরে রাখতে হবে ঐক্য, বলেছেন তারেক রহমান। মতপার্থক্যের মধ্যেও আলোচনার আহ্বান। গণমাধ্যমকে পাবলিক লিমিটেড কোম্পানি করার প্রস্তাব সংস্কার কমিশনের। সাংবাদিকতার পেশাগত মান বাড়ানোর পরামর্শ তথ্য উপদেষ্টার। উচ্চাভিলাষী বাজেটে ঋণের বোঝা বাড়ানো হয়েছে, বলেছেন এনবিআর চেয়ারম্যান। দেশীয় রাজস্ব বাড়ানোর তাগিদ অর্থনীতিবিদদের। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম। এবার বিস্তারিত। সেনাবাহিনী ও জনগণকে মুখোমুখি দাঁড় করানোর ষড়যন্ত্র চলছে দাবি জুলাই অভ্যুত্থানের অন্যতম সংগঠক হাসনাত আব্দুল্লাহর। জানান, সেনাবাহিনীর প্রতি তার আস্থা ও শ্রদ্ধা আছে। দলগতভাবে এনসিপির অবস্থানও সেনাবাহিনীর বিরুদ্ধে নয়, তবে রাজনৈতিক সিদ্ধান্তের বিষয়ে দেশি বিদেশি কারো হস্তক্ষেপ সহ্য করা হবে না। এদিকে দল হিসেবে আওয়ামী লীগের বিচার শুরু করে দলটির নিবন্ধন বাতিল করতে অন্তর্বর্তী সরকারকে আহ্বান জানিয়েছেন এনসিপির সদস্য সচিব আক্তার হোসেন। বিস্তারিত নাবিল জাহাঙ্গীরের রিপোর্টে। গণহত্যার দায়ে আওয়ামী লীগের বিচার, নিবন্ধন বাতিল, রাজনৈতিক ও সাংগঠনিক কর্মকাণ্ড নিষিদ্ধের দাবিতে শনিবার বিকেলে জাতীয় জাদুঘরের সামনে সমাবেশ ও বিক্ষোভ মিছিল করে জাতীয় নাগরিক কমিটি এনসিপির ঢাকা মহানগর শাখা। সমাবেশে অংশ নিয়ে জুলাই গণহত্যা সহ টানা 15 বছরের শাসনামলে হত্যা, গুম, খুনের অভিযোগে দল হিসাবে আওয়ামী লীগের বিচার শুরুর দাবি জানান জাতীয় নাগরিক পার্টির নেতারা। এ সময় সেনাবাহিনীর প্রতি পূর্ণ আস্থা আছে জানিয়ে এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ বলেন, জনগণকে সেনাবাহিনীর মুখোমুখি দাঁড় করানোর ষড়যন্ত্র চলছে। বাংলাদেশ সেনাবাহিনীর উপর আমাদের পূর্ণ আস্থা, পূর্ণ সমর্থন এবং এই ইনস্টিটিউশনের উপর আমাদের পূর্ণ শ্রদ্ধা রয়েছে। কিন্তু আমরা বলতে চাই, রাজনৈতিক পরিমণ্ডলে আপনারা ক্যান্টনমেন্ট থেকে গত 16টা বছর যেভাবে নগ্ন হস্তক্ষেপ করেছেন, 24 পরবর্তী বাংলাদেশে রাজনীতি নিয়ন্ত্রণ করবে শুধুমাত্র রাজনীতিবিদরা। আপনাদের উপর আমরা ভরসা রাখতে চাই। আপনারা আপনাদের যে সার্ভিস রয়েছে, আমাদের যে সার্বভৌমত্বের কষ্ট রয়েছে, সেটাতে আপনারা অবসর থাকুন। আর রাজনীতির বিষয়টা আপনারা রাজনীতিবিদদেরকে আপনারা দেখতে দেন। অন্তর্বর্তী সরকার দল হিসেবে আওয়ামী লীগের বিচারের উদ্যোগ না নেয় ক্ষোভ প্রকাশ করেন এনসিপির সদস্য সচিব আক্তার হোসেন। তিনি বলেন, গণহত্যাকারী দল আওয়ামী লীগের নাম, মার্কা বা আদর্শ নিয়ে বাংলাদেশে রাজনীতি বা সাংগঠনিক কর্মকাণ্ডের সুযোগ নেই। শুধু আওয়ামী লীগের নেতা কর্মীরা নয়, দল হিসাবে আওয়ামী লীগের বিচার করতে হবে, আওয়ামী লীগের নিবন্ধন বাতিল করতে হবে, আওয়ামী লীগের রাজনৈতিক এবং সাংগঠনিক কার্যক্রমের উপরে নিষেধাজ্ঞা আরোপ করতে হবে। এর আগে সকালে এক সংবাদ সম্মেলনে দলটির যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার জানান, রবিবার জাতীয় ঐকমত্য কমিশনে সংস্কার সুপারিশমালার স্প্রেডশিট জমা দেবে জাতীয় নাগরিক পার্টি। এছাড়া জুলাই অভ্যুত্থানে গণহত্যার দায়ে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে শাহবাগ অবরোধ করে জুলাই মঞ্চ। নাবিল জাহাঙ্গীর, বাংলা ভিশন, ঢাকা। আওয়ামী লীগকে পুনর্বাসনের চেষ্টা করলে কঠোরভাবে রুখে দেওয়া হবে, হুঁশিয়ারি এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলামের। বিকেলে রাজধানীর বকশীবাজারে জাতীয় নাগরিক পার্টি এনসিপির লালবাগ জোনের এক ইফতার অনুষ্ঠানে তিনি হুঁশিয়ারি দেন। আওয়ামী লীগকে পুনর্বাসনের সুযোগ নেই জানিয়ে নাহিদ বলেন, বাংলাদেশে আরেকটি 1-11 হতে দেওয়া হবে না। বিরাজনীতিকরণের ষড়যন্ত্র করা হচ্ছে অভিযোগ করে বলেন, এই দেশে তা হতে দেওয়া হবে না। জনগণ রাষ্ট্রের মালিক, তাদেরকে রাষ্ট্রের মালিকানা বুঝিয়ে দেওয়ার বন্দোবস্ত হচ্ছে বলে জানান নাহিদ ইসলাম। বলেন, রাষ্ট্রের বিভিন্ন জায়গায় এখনো ফ্যাসিবাদের দোসররা বসে আছে, তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে। আওয়ামী লীগের পুনর্বাসন কোন ধরনের পরিকল্পনা করলে তাকে কঠোর হস্তে দমন করা হবে। যে আওয়ামী লীগ এবং এই ফ্যাসিবাদী 15 বছরের যাত্রা শুরু হয়েছিল সেই 1-11 বন্দোবস্ত থেকে, সেই 1-11 বন্দোবস্তের ফলশ্রুতিতেই কিন্তু আওয়ামী লীগ এবং শেখ হাসিনা ক্ষমতা পেয়েছিল। এবং আমরা বলেছিলাম যে আরেকটি 1-11 আমরা কখনো বাংলাদেশে হতে দেব না। এবং জুলাই গণঅভ্যুত্থানের পরবর্তীতে আমরা বলেছিলাম যে ছাত্র জনতার সমর্থিত সরকারকে অন্তর্বর্তী সরকার হিসেবে ঘোষণা করতে হবে।
এদিকে সেনাবাহিনীর সাথে জাতীয় নাগরিক পার্টির কোনো দ্বন্দ্ব নেই বলে জানিয়েছেন দলটির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম। জাতীয় প্রেস ক্লাবে রংপুর ডিভিশনাল রিপোর্টার্স ফোরাম ঢাকার ইফতার ও দোয়া মাহফিলে এক প্রশ্নের উত্তরে তিনি কথা বলেন। সেনা প্রধানের বিরুদ্ধে তাদের কোনো অবস্থান নেই উল্লেখ করে অভ্যুত্থানের পক্ষের শক্তির মুখোমুখি অবস্থানে দাঁড়াবেন না তারা। মব জাস্টিস ও ন্যায় বিচার সাংঘর্ষিক মন্তব্য করে এনসিপির উত্তরবঙ্গের মুখ্য সংগঠক বলেন, দেশের স্থিতিশীলতার জন্য যে কোনো বিশৃঙ্খলা এড়াতে হবে। সুষ্ঠু নির্বাচনের জন্য দেশের স্থিতিশীলতা প্রয়োজন। আয়োজনে যোগ দেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। গণমাধ্যমে যাতে মালিকপক্ষ হস্তক্ষেপ করতে না পারে সে বিষয়ে আইন হওয়া প্রয়োজন বলেও মন্তব্য করেন বিএনপির সিনিয়র এই নেতা। জাতীয় নাগরিক পার্টির এনসিপির নেতা হাসনাত আব্দুল্লাহর ক্যান্টনমেন্ট নিয়ে করা বক্তব্য সোশ্যাল মিডিয়াতে আসা উচিত হয়নি বলে মন্তব্য করেছেন এনসিপির মুখ্য সংগঠক নাসিরউদ্দিন পাটোয়ারি। একই সঙ্গে তিনি এটিকে শিষ্টাচার বহির্ভূত বলে মন্তব্য করেন। সিলেট জেলা জাতীয় নাগরিক পার্টির উদ্যোগে আয়োজিত ইফতার মাহফিলে তিনি সাংবাদিকদের প্রশ্নের জবাবে এমন মন্তব্য করেন। নাসিরউদ্দিন পাটোয়ারি এ সময় আরও বলেন, আওয়ামী লীগকে রাজনীতিতে ফেরানোর কাজ যে করবে জনগণকে সাথে নিয়ে তাদের শক্ত হাতে প্রতিহত করা হবে। আওয়ামী লীগ নিষিদ্ধ ও নিবন্ধন বাতিলের আন্দোলন চলমান থাকবে বলেও জানান। এর আগে নগরীর আরামবাগে একটি কনভেনশন হলে আয়োজিত ইফতার মাহফিলে এনসিপি নেতাকর্মীদের মধ্যে হট্টগোল হাতাহাতি শুরু হয়। এ সময় সাংবাদিকরা ভিডিও চিত্র ধারণ করতে গেলে নেতাকর্মীরা অসৌজন্যমূলক আচরণ ও ক্যামেরা ছিনিয়ে নেয়ার চেষ্টা করেন। হাসনাত আব্দুল্লাহ যে রাষ্ট্রের বিভিন্ন যে কমিটির সাথে যে মিটিংগুলো করেছেন তার এই বক্তব্য সোশ্যাল মিডিয়াতে আসা উচিত হয় নাই। আমরা মনে করি এটা শিষ্টাচার বর্জিত একটি স্ট্যাটাস হয়েছে এবং রাষ্ট্রের ফাংশনারির জায়গা আমরা দেখেছি যে ক্যান্টনমেন্টের বিভিন্ন ব্যক্তিবর্গ রাজনৈতিক জায়গায় হস্তক্ষেপ করছেন। আমরা এই ধরনের হস্তক্ষেপ কাম্য নয় আমাদের কাছে। রাজনৈতিক ডিসিশনগুলো রাজনৈতিক ব্যক্তিবর্গ নিবে এবং সেখানে বিভিন্ন যে ইনস্টিটিউশনগুলো আছে সরকারি তাদেরকে জড়িত না হওয়ার জন্য আমরা অনুরোধ জানাচ্ছি। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, মতপার্থক্য থাকবে, আলোচনাও চলবে, কিন্তু স্বৈরাচার যেন আর সুযোগ না পায় সেই ঐক্য ধরে রাখতে হবে। তিনি বলেন, সংস্কার চলমান প্রক্রিয়া, যা শেষ হয়ে যায় তা সংস্কার নয়। আহমেদ সারওয়ারের রিপোর্ট। পবিত্র মাহে রমজান উপলক্ষে রাজনৈতিক দলের নেতৃবৃন্দের সম্মানে ইফতার মাহফিলের আয়োজন করে 12 দলীয় জোট। এতে লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। ইফতার পূর্ব আলোচনায় তারেক রহমান বলেন, বিএনপি 31 দফা উপস্থাপন করেছিল দেশের মানুষের স্বার্থে। বিগত 15-16 বছর ধরে মাফিয়া সরকার দেশ শাসন করে সবকিছু ধ্বংস করেছে। আমাদেরকে যে কোনো মূল্যে ঐক্যকে ধরে রাখতে হবে। মতভিন্নতা থাকবে, আমরা বসবো, আলোচনা করব। এমন কিছু আমরা বলবো না, এমন কিছু করা থেকে আমরা বিরত থাকার চেষ্টা করব যাতে করে কোনোভাবেই স্বৈরাচার বা তার প্রেতাত্মারা আবার এদেশের মানুষের কাঁধে চেপে বসতে পারে। রাজনৈতিক ভিন্ন মত আছে, আদর্শ সবার এক নয়, কিছু কিছু ভিন্নতা আমাদের আছে, কিন্তু একটি জায়গায় আমরা সকলে এক। বাংলাদেশ, বাংলাদেশের মানুষ, গণতন্ত্র, এখানে কিন্তু কোনো বিভেদ নেই। তিনি বলেন, গণতন্ত্র মানে নির্ভয়ে নির্বাচনে ভোট দেয়া। সেই গণতন্ত্র পুনরুদ্ধারে নির্বাচন ও সংস্কারকে মুখোমুখি করা হচ্ছে। যেই ঐক্যকে নিয়ে আমরা স্বৈরাচারকে বিদায় করেছিলাম, সেই ঐক্যকে আমরা ধরে রাখি। আজকের এই সফল অনুষ্ঠানের মতন আমাদের সর্বোচ্চ চেষ্টা থাকবে আগামী দিনে ঐক্যকে বজায় রেখে, ঐক্যকে ধরে রেখে এই দেশের মানুষের প্রত্যাশিত গণতন্ত্রকে আমরা প্রতিষ্ঠিত করব। এই দেশের মানুষের প্রত্যাশিত সংস্কার প্রক্রিয়াকে আমরা সকলে মিলে আলোচনার মাধ্যমে সকলে মিলে বাস্তবায়ন করব। দুঃখজনকভাবে আমরা দেখছি একটি পরিস্থিতির উদ্ভব হচ্ছে, সংস্কার এবং নির্বাচনকে মুখোমুখি দাঁড় করানো হচ্ছে। সংস্কার যেটা শেষ হয়ে যায় সেটা তো সংস্কার হতে পারে না। এটা একটা কন্টিনিউয়াস প্রসেস, চলমান প্রক্রিয়া সংস্কার। যদি সে কোনো একটি বিষয় শেষ হয়ে যায় সেটি সংস্কার নয়। কাজেই সংস্কার শেষ হয় না, সংস্কার চলমান প্রক্রিয়া। আমরা একটি জায়গায় আসব, একটি জিনিসের ভালো কিছু করব, ভালো পরিবর্তন করব, পরবর্তীতে আরো বেটার কিছু করার চেষ্টা করব। তারেক রহমান আবারও স্মরণ করিয়ে দেন, বিএনপির রাজনীতি হচ্ছে দেশ ও দেশের জনগণের কল্যাণ সাধন করা। আমাদের রাজনীতির মূল লক্ষ্য বা উদ্দেশ্য হচ্ছে দেশ এবং দেশের জনগণ। আহমেদ সরওয়ার, বাংলা ভিশন, ঢাকা।
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ঐকমত্য কমিশনের সুপারিশে ভবিষ্যতে অনির্বাচিত ব্যক্তিদের রাষ্ট্রীয় দায়িত্বে নিয়োগের অযৌক্তিক প্রচেষ্টা রয়েছে, যা অনভিপ্রেত। সুষ্ঠু নির্বাচন আয়োজনে সেনাবাহিনীর ওপর আস্থা রয়েছে বলেও মন্তব্য করেন তিনি। গুলশানে দলের চেয়ারপারসনের কার্যালয়ে সংবাদ সম্মেলনে বিএনপি মহাসচিব বলেন, এমন কোনো পদক্ষেপ নেওয়া যাবে না যাতে ফ্যাসিবাদ বিরোধী জাতীয় ঐক্য বিনষ্ট হয়। সরকারকে নিরপেক্ষ থাকতে হবে। তাদের কোনো কার্যক্রম যেন মনে না হয় কোনো মহলকে তারা রাজনৈতিক ফায়দা নেওয়ার সুযোগ দিচ্ছে। সংস্কার আর নির্বাচন একসাথে চলতে পারে। অযথা আগে সংস্কার পরে নির্বাচন এসব কথা বলা অবান্তর। কোনো উপদেষ্টা রাজনৈতিক দল গঠনে পরোক্ষ প্রত্যক্ষভাবে জড়িত থাকায় জনমনে সংশয় তৈরি হয়েছে। রাজনৈতিক দল গঠনে রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করা হচ্ছে। সুপারিশমালাসমূহ পর্যালোচনায় প্রতীয়মান হয় যেহেতু ভবিষ্যতে অনির্বাচিত ব্যক্তিদের রাষ্ট্রীয় দায়িত্বে নিয়োগের অযৌক্তিক প্রচেষ্টা রয়েছে, যা অনভিপ্রেত। সাংবিধানিক কমিশন সহ এনসিসি নতুন বিভিন্ন কমিশনের প্রস্তাব করা হয়েছে। এই সমস্ত কমিশনের এখতিয়ার কর্মকাণ্ডের যে বর্ণনা দেওয়া হয়েছে তাতে মনে করার যথেষ্ট কারণ রয়েছে যে আইন বিভাগ ও নির্বাহী বিভাগকে যথাসম্ভব আন্ডারমাইন করা এবং ক্ষমতাহীন করাই উদ্দেশ্য, যার ফলশ্রুতিতে একটি দুর্বল ও প্রায় অকার্যকর সরকার ব্যবস্থা প্রতিষ্ঠিত হবে। বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে সংলাপের অংশ হিসেবে খেলাফত মজলিস ও লেবার পার্টির সাথে বৈঠক করেছে জাতীয় ঐকমত্য কমিশন। গণহত্যার অভিযোগে আওয়ামী লীগের বিচারের আগে নির্বাচন করতে না দেওয়ার দাবি জানিয়েছেন তারা। জানা গেছে, সংবিধান, নির্বাচন ব্যবস্থা, জনপ্রশাসন, দুর্নীতি দমন ও বিচার বিভাগ সংস্কার কমিশনের গুরুত্বপূর্ণ 166টি সুপারিশের বিষয়ে মতামত চেয়ে গত 6 মার্চ 37টি রাজনৈতিক দলকে চিঠি ও স্প্রেডশিট পাঠিয়েছিল ঐকমত্য কমিশন। মঙ্গলবার পর্যন্ত মোট 15টি দল তাদের মতামত জানিয়েছে। সংলাপ শেষে লেবার পার্টির চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান ইরান জানিয়েছেন, ঐকমত্য কমিশনের 166টি সুপারিশের মধ্যে 147টির সাথে একমত পোষণ করেছে তার দল। বাকি 19টির কয়েকটিতে আংশিক এবং কয়েকটিতে পুরোপুরি দ্বিমত পোষণ করার কথা জানান তিনি। বলেন, সংসদের মেয়াদ 4 বছর নয়, পূর্বের ন্যায় 5 বছর করার পরামর্শ দিয়েছেন তারা। এছাড়া এক ব্যক্তি 2 বারের বেশি প্রধানমন্ত্রী হতে পারবেন না এমন বিধানের বিরোধিতা করে এবং পরপর 2 বার সংযুক্তির বিষয়ে মত দিয়েছেন তারা। এছাড়া কুরআন ও সুন্নাহ বিরোধী কোনো আইন না করার জন্য বলেছেন খেলাফত মজলিসের প্রতিনিধি দল। নতুন কোনো ফ্যাসিবাদ সৃষ্টি না হয় এজন্য আমাদের আইন করা লাগতেছে। এজন্য গণমাধ্যমের মালিকানা ও লাইসেন্স প্রদানের প্রক্রিয়ায় অনিয়মের প্রমাণ সহ 20টি সুপারিশ প্রতিবেদন জমা দেওয়া হয়েছে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছে। গণমাধ্যম সংস্কার কমিশন প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে পত্রিকার সার্কুলেশন ও টেলিভিশন টিআরপি জালিয়াতির কথা। এক ব্যক্তির হাতে একটির বেশি গণমাধ্যমের মালিকানা না দেওয়ারও প্রস্তাব করেছে, যা বাস্তবায়নে সরকারের নির্বাহী আদেশই যথেষ্ট বলে জানিয়েছেন গণমাধ্যম সংস্কার কমিশনের প্রধান কামাল আহমেদ। আরও জানাচ্ছেন ফরুক বাপু। দেশের সংবাদ মাধ্যমের ভবিষ্যৎ কেমন হবে তা নির্ধারণের জন্য গত বছরের 18 নভেম্বর গঠন হওয়া গণমাধ্যম কমিশন 120 দিনের মধ্যে জমা দিয়েছে তাদের সুপারিশ প্রতিবেদন। স্বাধীন এবং পরিচ্ছন্ন গণমাধ্যম কেমন হবে তার রূপরেখা গঠন করতে ঢাকাসহ 9 জেলায় 1400 জনের মতামত নেয়। শনিবার গণমাধ্যম সংস্কার কমিশন প্রধান উপদেষ্টার কাছে 20টি সুপারিশ প্রতিবেদন জমা দেন। কমিশন প্রধান কামাল আহমেদের নেতৃত্বে 12 সদস্যের প্রতিনিধি দল পরে সংবাদ সম্মেলনে জানান, কালো টাকা বস্তুনিষ্ঠ গণমাধ্যম তৈরিতে বড় বাধা। এ সময় গণমাধ্যমের মালিকানা ও লাইসেন্স দেওয়ার নানা অনিয়মের তথ্য জানান। পত্রিকার সার্কুলেশন এবং টেলিভিশনের টিআরপি রেটিং পয়েন্ট যেটা, এই দুইটার ক্ষেত্রেই যে ধরনের অন্যায় জালিয়াতিই বলবো, জালিয়াতি হয়, এই জালিয়াতিটা বড় ধরনের জালিয়াতি, সেটার প্রমাণ এই রিপোর্টের মধ্যে আছে। গণমাধ্যমের স্বচ্ছতা ফেরাতে পাবলিক লিমিটেড কোম্পানি করার প্রস্তাব সহ এক মালিকের অধীনে একটি সংবাদ মাধ্যম দেওয়ার সুপারিশ করা হয়েছে। মালিক কারা তাদের আমরা চিনি, কিন্তু তারা কি পদ্ধতিতে মালিক হয়েছেন আমরা জানি না। কারণ কোনো প্রকাশ্য উন্মুক্ত স্বচ্ছ প্রতিযোগিতার মধ্য দিয়ে টেলিভিশন রেডিওর লাইসেন্স দেওয়া হয় নাই। অনলাইন পোর্টালের যে নিবন্ধন দেওয়া হয়েছে সেটাও কোনো স্বচ্ছ উন্মুক্ত প্রতিযোগিতামূলক পরিস্থিতির মধ্যে দিয়ে বা পরিবেশের মধ্যে দিয়ে দেওয়া হয়নি। সম্পাদক, প্রকাশক এবং সাংবাদিকদের শিক্ষাগত যোগ্যতা, বেতন কাঠামো এবং শারীরিক ও আইনি হামলা বন্ধ সহ নানা বিষয়ে বাস্তবসম্মত সংস্কার প্রস্তাবনা তুলে ধরেছে কমিশন।
এখানে লিস্টের মধ্যে বলা আছে অনেক কিছুই, যেগুলো করার জন্য বেশি কিছু লাগবে না, সরকারের একটা নির্বাহী আদেশেই সেগুলো হয়ে যেতে পারবে। সেগুলোর জন্য কোনো আইন করা লাগবে না, কোনো কনসালটেশনেরও দরকার হবে না, কারণ সেগুলো সব এভিডেন্স বেসড। বাংলাদেশ টেলিভিশন, বেতার এবং সংবাদ সংস্থা বাসসের ভূমিকা কি হবে তারও প্রস্তাব দিয়েছে সংস্কার কমিশন। প্রত্যেকটাই তথ্যভিত্তিক। ফররুখ বাবু, বাংলা ভিশন, ঢাকা। গণমাধ্যম প্রতিষ্ঠান কর্মচারীদের যথাসময়ে বেতন ভাতা দিলে সাংবাদিক কল্যাণ ট্রাস্ট করা লাগতো না বলে জানিয়েছেন তথ্য উপদেষ্টা মাহফুজ আলম। শনিবার দুপুরে ভবনে বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টের পক্ষ থেকে অসুস্থ ও অসচ্ছল সাংবাদিকদের মধ্যে অনুদানের চেক বিতরণ অনুষ্ঠানে কথা বলেন তথ্য উপদেষ্টা। বলেন, গণমাধ্যম সংস্কার কমিশনের যে সুপারিশ দেওয়া হয়েছে তা মেনে চলার চেষ্টা করবে সরকার। সাংবাদিকতা পেশাকে আরও মানসম্মত করতে তথ্য মন্ত্রণালয় কাজ করে যাচ্ছে বলেও জানান তিনি। এবারে মোট ৩৭৪ জন সাংবাদিক ও মৃত সাংবাদিকদের পরিবারকে ১,৯৩,৯০,০০০ টাকা অনুদান দেয় বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্ট। সাংবাদিকদের কল্যাণে ট্রাস্ট সবসময় কাজ করে যাবে বলে জানান বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আব্দুল্লাহ। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে ছিলেন তথ্য সচিব মাহবুবা ফারজানা। এই সম্মানটা আসলে প্রাপ্য এবং যে অধিকার প্রাপ্য, এটা যদি থাকতো হয়তো ওই কল্যাণ ট্রাস্টের এই কাজটা ওইভাবে দরকার হতো না। ঢাকা শহরেই আসলে সাংবাদিকদের একটা মানবেতর জীবনযাপন করতে হয়, এটা আমরা জানি। আমি নিজেও সাংবাদিকতার জন্য চেষ্টা করেছি, তখন দেখেছি যে 10,000, 11,000, 12,000 টাকা বেতনের কথা বলে। তো ওই 10,000, 12,000 টাকা বেতনে সাব এডিটর বা এই যে নিউজ রুমে কাজ করা, এই জিনিস দিয়ে আসলে বাংলাদেশে এখন ঢাকা শহরে একটা ফ্যামিলিতে দূরে থেকে একটা ফ্ল্যাট ভাড়াও পাওয়া যাবে না। তো আসলে এই বাস্তবতার ভিতর দিয়ে কল্যাণ ট্রাস্ট কাজ করছে। কল্যাণ ট্রাস্টের হয়তো 3 মাস পর পর একটা অনুদান বা সম্মানের ব্যবস্থা করতেছে। উচ্চাভিলাষী বাজেট করায় ঋণের বোঝা বাড়ানো হয়েছে বলে মন্তব্য করেছেন এনবিআর চেয়ারম্যান আব্দুর রহমান খান। তিনি বলেন, পরবর্তী প্রজন্মের উপর ঋণের বোঝা চাপানো সঠিক কাজ নয়। আর অর্থনীতিবিদরা বলছেন, জিডিপির আকারে বাজেটের ঘাটতি খুব বেশি না হলেও এটির কারণে বৈদেশিক ঋণ পরিশোধের আকার বাড়ছে। গোলাম ময়নুল হাসানের রিপোর্টে বিস্তারিত। চলতি বাজেটের আকার প্রায় 8 লাখ কোটি টাকা। প্রতি বছর বাজেটের আকার বাড়ানোর প্রবণতায় এই আকার আসছে বছর কেমন হবে তা এখনো নিশ্চিত না হলেও বাজেট বাস্তবায়নে সরকার দেশি বিদেশি ঋণের চাপে পড়ছে। এমন বাস্তবতায় রাজধানীতে ইআরএফ কার্যালয়ে দেশীয় রাজস্ব বাড়ানোর উপায় নিয়ে সেমিনার আয়োজন করা হয়। অনুষ্ঠানে এনবিআর চেয়ারম্যান বলেন, বাস্তবতার নিরিখে বাজেট হওয়া উচিত। ডেফিনেটলি এর আগে যে বাজেটগুলো করেছি সেগুলোতে ব্যয় হিসেবে আমাদের ছিল, আমাদের উচ্চাভিলাষী বাজেট ছিল, যে কারণে আমাদের ঋণের বোঝা বেড়ে গেছে, যে আমাদের ঋণের সুদ এবং ঋণের কিস্তি এগুলো পেমেন্ট করতে হয় অনেক বেশি, এবং ডেভেলপমেন্ট পার্টনারদের প্রেসক্রিপশন আমাদের সুদ হয় অনেক সময়। এটারও শোনার কারণ আছে, যেহেতু আমি তার কাছে ঋণ করতে যাই, সে আমাকে 3টা কথা শোনায় দেবেই। প্রত্যক্ষ কর থেকে রাজস্ব আদায় বেশি না হয় রাজস্ব বোর্ডকে বাড়তি আদায়ের লক্ষ্য দেওয়া হয় বলে মন্তব্য করেন তিনি। আগেই ঠিক করা হয় যে কত পার্সেন্ট ডেফিসিট বাজেট করব, কত পার্সেন্ট নিজের টাকায় করব। তো যেহেতু বাজেটের সাইজ ঠিক আছে, ডেফিসিট বাজেট কত হবে সেটাও ঠিক আছে, তো বাকিটা এনবিআর করবে। তো তার মানে হলো এখানে কোনো ফোরকাস্টিং সায়েন্টিফিক কোনো মডেল ইউজ করা হয়নি যে এনবিআর এর কালেকশন করার সক্ষমতা কতটুকু। অনুষ্ঠানে বিশ্লেষকরা বলেন, ঘাটতি বাজেটের ঋণের বোঝা সরকারকে বাড়তি চাপে ফেলছে। যদিও ডেফিসিটটা জিডিপির 5%-এর ভিতরেই থাকে ইন্টারন্যাশনাল বেস্ট প্র্যাকটিস অনুযায়ী, কিন্তু এই আকারটা অনেকটা ডেভেলপমেন্ট বাজেটের সমান হয়, যার কারণে ব্যাংক বরোয়িং থেকে আরম্ভ করে আমাদের যে এক্সটার্নাল বরোয়িং, সেই জায়গার উপর সরকারকে যখন বেশি পরিমাণে ডিপেন্ডেন্ট হতে হয় এবং তার একটা রিফ্লেকশন থাকে বাজেটের অ্যারাউন্ড 14% হচ্ছে আমাদের এই ইন্টারেস্ট পেমেন্ট দিতে হয়। রাষ্ট্রীয় সেবা নিশ্চিত করা গেলে সাধারণ মানুষের মধ্যে কর দেওয়ার প্রবণতা বাড়বে বলে মনে করেন আলোচকরা। গোলাম ময়নুল হাসান, বাংলা ভিশন, ঢাকা। রমজানে ভোজন রসিক আর রুচিশীল মানুষের কাছে পুরান ঢাকার আল রাজাকের ইফতারের চাহিদা সবার শীর্ষে। স্বাদ নির্ভেজাল আর স্বাস্থ্যকর খাবারে অনন্য। রাজস্থানের বিভিন্ন প্রান্ত থেকে রোজাদাররা ইফতার নিতে ছুটে আসেন এখানে। ওবায়দুল্লাহ মামুনের প্রতিবেদন। পুরান ঢাকার প্রথম আধুনিক ও মানসম্পন্ন হোটেলের নাম আল রাজ্জাক।
হরেক রকমের ইফতার আইটেম, হরেক রকম স্বাদ। রমজানে পুরান ঢাকার ইফতার মানে যেন ভিন্ন কিছু। মুখরোচক সব আইটেমে প্রতি বছরই জমজমাট হয়ে ওঠে এখানকার ইফতার বাজার। গত অর্ধ শতাব্দীরও বেশি সময় ধরে ভোজন রসিক মানুষের কাছে তাদের খাবার অনন্য। এখানকার দুধ সেমাই, ফালুদা, শরবত, চিকেন টিক্কা, সাস্তিক, ড্রামস্টিক, চিকেন ললিপপ, চিকেন তান্দুরি, এগ কাটলেট প্রসিদ্ধ খাবার। খাসির লেগ, দই বড়া আর হালিম পুরান ঢাকার সেরা। নগরীর বিভিন্ন প্রান্ত থেকে মানুষ ইফতার নিতে আসেন এখানে। স্বাদ আর মানের কারণে মানুষ ছুটে আসেন আল রাজ্জাকে। মান ভালো, তাছাড়া রান্না বান্না এদের মনে করেন সবই ভালো, পরিষ্কার, সেজন্য আমরা এখান থেকে নেই। খায়া সুস্বাদ, এই জন্য আমরা এখান থেকে আপনার হালিম নিয়েছি, ঠিক আছে, খাসির রিজা নিয়েছি আপনার, আরও ইফতারির বুট, সব জিনিসই ভালো, বেস্ট কোয়ালিটি। বহু বছর ধরে এখান থেকেই রমজানে ইফতার নেন তারা, বাদ দেননি এবারও। পরিপাটি এবং মানসম্মত খাবারগুলোকে পরিবেশন করে, এই জন্য এখান থেকে খাবারগুলো কিনে। আমার বাসা মতিঝিল, ওইখান থেকে এখানে এসেছি কেনার জন্য। তো কোয়ালিটি খুবই ভালো। পুরান ঢাকার ভিতরে সবচেয়ে থেকে ভালো একটি হোটেল আল রাজ্জাক। আমরা সবসময় ছোট থেকে এবং তো আমরা প্রতি রমজানে আমরা খাই। পুরান ঢাকার মানুষের চাহিদার কথা মাথায় রেখেই তৈরি করা হয় এখানকার ইফতার সামগ্রী। মাটন গ্লেসি, মাটন কালিয়া, মাটন রেজালা আর স্পেশাল বোম্বে জিলাপি তাদের চাহিদার শীর্ষে। আমাদের এখানে সবচেয়ে বড় জনপ্রিয় হচ্ছে আমাদের আল রাজ্জাকের হালিম, আল রাজ্জাকের সেমাই, লেগ রোস্ট, তারপর হচ্ছে আপনার গ্লাসি, তারপর হচ্ছে মাটন চাপ, মাটন রেজালা, মাটন চুইজাল। এগুলা হচ্ছে আমাদের সবচেয়ে মোস্ট ফেমাস আইটেম। সব মানুষরা আইসা বেশিরভাগ আমাদের এটাই আপনার পছন্দ করে। ইফতারের পাশাপাশি ঢাকার মানুষের কাছে আল রাজ্জাকের সেহরিও বেশ জনপ্রিয়। ওবায়দুল্লাহ মামুন, বাংলা ভিশন, ঢাকা। পবিত্র মাহে রমজান উপলক্ষে ইফতার মাহফিল, দোয়া ও মিলাদের আয়োজন করেছে বাংলা ভিশন কর্তৃপক্ষ। বাদ আসর বাংলা ভিশন কার্যালয়ে আয়োজন করা হয়। দোয়া ও মিলাদ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলা ভিশনের চেয়ারম্যান আব্দুল হক, ব্যবস্থাপনা পরিচালক ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন। এ সময় অতীতের ধারাবাহিকতায় বাংলা ভিশনের সকল পর্যায়ের কর্মকর্তাদের নিয়ে একটি পারিবারিক বন্ধন অটুট রাখার আশাবাদ ব্যক্ত করেন প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক। দোয়া অনুষ্ঠানে বাংলা ভিশনের বিভিন্ন বিভাগের প্রধানরা সহ কর্মকর্তা, কর্মচারী, সাংবাদিক, কলাকুশলীরাও অংশ নেন। মোনাজাতে মহান আল্লাহর কাছে দেশ ও জাতির মঙ্গল কামনা করা হয়, দোয়া করা হয় ইসরায়েলি আগ্রাসন থেকে ফিলিস্তিনিদের মুক্তির কামনায়। এছাড়া গত 19 বছরে বাংলা ভিশন পরিবারের যেসব সদস্যকে হারিয়েছেন তাদের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া করা হয়। যারা কর্মরত আছেন তাদের সুস্বাস্থ্য, দীর্ঘায়ু কামনা করা হয়। বাংলা ভিশনের সাফল্যের ধারাবাহিকতা যেন আগামীতে বজায় থাকে সেই দোয়া করা হয় এই সময়। আমার দেশ সম্পাদক মাহমুদুর রহমান বলেছেন, সেনাবাহিনীকে রাজনৈতিক বলয় থেকে বেরিয়ে আসতে হবে। তিনি বলেন, রাজনৈতিক দল ও মানুষের সঙ্গে সেনাবাহিনীর দূরত্ব তৈরি হয়েছে, সেটি দূর করতে হবে। আমার দেশ পত্রিকার ঈদ সংখ্যার মোড়ক উন্মোচন অনুষ্ঠানে মাহমুদুর রহমান এসব কথা বলেন। বাংলাদেশের রাজনীতিতে আওয়ামী লীগের পুনর্বাসনের কোনো সুযোগ নেই মন্তব্য করে তিনি বলেন, গণহত্যা ও গণতন্ত্র ধ্বংস নিয়ে দলটির মধ্যে এখনও কোনো অনুশোচনা নেই। তাই এ দলটিকে পুনরুজ্জীবিত করার উদ্যোগ নিলে বাংলাদেশ নয়, লাভবান হবে ভারত। আমার দেশ সম্পাদক আরও বলেন, ফ্যাসিস্ট বিরোধী রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐক্য নষ্ট করা যাবে না। ঐক্য নষ্ট হলে দেশ ক্ষতিগ্রস্ত হবে। সিলেটে চলতি পথে 5 টাকায় ইফতার সারছেন দরিদ্র ও নিম্ন আয়ের মানুষ। বিনামূল্যে না হওয়ায় আত্মসম্মান বজায় রেখে সৎ পথের পথিক নামের সংগঠনের ইফতার জনপ্রিয়তা পেয়েছে। রমজানের প্রতিটি দিনই চলতি পথে দরিদ্র, শ্রমজীবী ও পথিকরা 5 টাকায় ইফতার ও বিশুদ্ধ পানি কিনে রাস্তাতেই ইফতার সারেন। সিলেট থেকে দীপু সিদ্দিকের তথ্যছবিতে ডেস্ক রিপোর্ট। পবিত্র রমজানে অসহায় মানুষের মুখে হাসি ফোটাতে সৎ পথের পথিক সংগঠনটি প্রথম রোজা থেকে ইফতার বিক্রি শুরু করে। বিনামূল্যে ইফতার বিতরণে নিম্নবিত্তরা আগে আত্মসম্মানহানির লজ্জায় দূরে থাকতেন। গরিব মানুষের আত্মসম্মান বোধ অক্ষুণ্ণ রাখতে ইফতার বিক্রিতে প্রতীকী হিসেবে 5 টাকা নির্ধারণ করা হয়। ফলে প্রতিদিনই পথচারী, রিকশা চালক সহ দরিদ্র মানুষ 5 টাকায় ইফতার সারছেন। রিক্সা চালাই তো, আজ প্রতিদিন এখান থেকে আমি 5 টাকা দিয়ে ইফতার নিয়ে যাই। আমার খুব ভালো স্বাদ লাগে আমার ইফতারটা। ভালো লাগে, 5 টাকার বিনিময়ে আমরা ইফতার পাইছি, খুব ভালো লাগছে। আমরা ইফতার করিয়ার আমরা ব্যবসা করি, ক্ষুদ্র ব্যবসায়ী ওলানো। আমরা চাই প্রতি বছর
5 টাকা দিয়ে পাইছি মনে করো ইফতার বাদাও লাগে মনে করো। রমজান মাস জুড়ে প্রতিদিন শত শত মানুষকে ন্যূনতম মূল্যে ইফতার বিনিময়কে স্বাগত জানিয়েছেন সাধারণ মানুষ। এই উদ্যোগটি অত্যন্ত ব্যতিক্রমী একটি উদ্যোগ। এই উদ্যোগকে আমরা স্বাগত জানাই এবং আমাদের সমাজের বিত্তবান যারা আছেন বা সামাজিক সংগঠন যারা করেন, আমি সংগঠন কর্মীদের এই ধরনের উদ্যোগে এগিয়ে আসার জন্য অনুরোধ জানাচ্ছি। যে ইফতার নিবে কিনে নিবে তারও মানে মনের মধ্যে খুঁত থাকবে না, আবার যে বিক্রি করবে তার মনের মধ্যে খুঁত থাকবে না যে ফ্রিতে দিচ্ছে। ফ্রি ইফতারটা অনেকে নিতে চায় না, যেমন মধ্যবিত্ত বা প্রবাসী যে অনেকেই আছে এটা নিতে চায় না যে ফ্রিতে নিতাম না। তো এখন যেহেতু তারা 5 টাকার ইফতার বিতরণ করছে এটা দেখে অনেকে নিতে চায় যে আমি এটা টাকা দিয়ে কিনছি, অল্প হলেও আমি নিয়ে যাই। দরিদ্র ও চলতি পথযাত্রী মানুষের সাথে সহমর্মিতার এমন ইফতার বিনিময় অব্যাহত থাকবে রমজান জুড়ে, জানালেন সংগঠনের সভাপতি। আমরা এটা ফেস করছি, অনেক মানুষ এটা বিনামূল্যে দীক্ষা নিতে চায় না। তখন আমরা ভাবলাম যে এই নিম্ন আয়ের মানুষদের জন্য এবং মধ্যবিত্তদের জন্য 5 টাকা, যেটা কারো গায়ে লাগতো না 5 টাকা দেওয়াটা, তাই আমরা 5 টাকায় 1 থেকে 30 রমজান দেওয়ার উদ্যোগটা হাতে নিছি, যাতে সবাই এটা মনে করে যে না আমি এটা কিনে নিলাম, নিতে পারি। এই উদ্দেশ্যে আমরা 5 টাকা ইফতারটা করছি। পবিত্র রমজানের মহিমান্বিত এই উদ্যোগ শুধু গরিবদের মুখে হাসি ফোটায় না, বরং চলতি পথে ইফতারের ভোগান্তি কমিয়ে সমাজে সম্প্রীতি ও সহমর্মিতার বার্তাও ছড়িয়ে দিচ্ছে। বাংলাভিশন নিউজ ডেস্ক। রোজার শেষ সময়ে জমে উঠেছে রাজধানীর নিউ মার্কেটের বেচাকেনা। সাপ্তাহিক ছুটির দিন হওয়ায় বিপণী বিতানগুলোতে দেখা যায় বাড়তি ভিড়। দোকানিরা বলছেন ভারতীয় শাড়ি, 3 পিস ও হাতের কাজের পোশাকের চাহিদা বেশি। তবে গেল বছরের তুলনায় এবছর বেচা বিক্রি কিছুটা কম বলে আক্ষেপ তাদের। দাম নিয়ে সন্তুষ্ট ক্রেতারা। বিস্তারিত ফজলে রাব্বির প্রতিবেদনে। রাজধানীর নিউ মার্কেট, অল্প দামে পোশাক কিনতে যেখানে জড়ো হয় রাজধানীবাসী। ভারী কারুকাজ, হাতের নকশা কিংবা ব্লগ, নানান ডিজাইনে সেজেছে বিপণী বিতানগুলো। শেষ সময়ে পরিবার পরিজন বন্ধু বান্ধব নিয়ে কেনাকাটা শেষ করছেন বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। ঈদকে সামনে রেখে নতুন নতুন কালেকশন এসেছে বিপণী বিতানগুলোতে। সবচেয়ে বেশি বিক্রি হচ্ছে দেশীয় 3 পিস ও পাকিস্তানি বিভিন্ন পোশাক সামগ্রী। যদিও বিক্রেতাদের অভিযোগ গেল বছরের তুলনায় এবছর বেচা বিক্রি কিছুটা কম। বেচা বিক্রি আগের থেকে একটু কম, মানে একটু কম না, মোটামুটি ভালো কম। এবার সিজন বাজারটা গতবার যেরকম গেছে এখন এইবার তার তুলনায় অর্ধেক হয় না। এখন দেশি মালে বেশি চলতেছে, আর ইন্ডিয়া পাকিস্তান তেমন একটা চলতেছে না, ওগুলো দাম বেশি তো এই মার্কেটে চলে না। সন্ধ্যার আগে কাস্টমার যেগুলো আসে, ঠিক আছে, সন্ধ্যার পরে কাস্টমার খুবই কম আসে, একটা আতঙ্ক। সামনে গরম, তাই পোশাকে সুতি কাপড়ে চলছে রাজত্ব। দাম নিয়ে ক্রেতাদের মধ্যেও রয়েছে মিশ্র প্রতিক্রিয়া। দাম স্বাভাবিকভাবে তো একটু ঈদে বেশি থাকে, সে তুলনায় মোটামুটি এবারে কমে আছে বলা যায়। প্রোডাক্টের দাম যদি 1000 টাকা হয়, ওইটা 3000 4000 টাকা চাবে। আমি রেগুলার ওয়ারের জন্য যেগুলো চিন্তা করি এগুলোই কিনছি। এখন যে ঈদের শপিং যেটা আমার নিজের জন্য, ওটা এখনো স্টার্ট করিনি বা এখনো পর্যন্ত কিনিনি। কিনবো আগে ফ্যামিলির জন্য করে নিই, তারপরে কিনবো। এত মানুষের ভিড়, ওনাদের কাছে অনেক কাস্টমার আছে, সো ওনারা তো প্রাইস অনেক বেশি চাবে। এখন আমাদের উচিত হচ্ছে দরদাম করে সাধ্যের মধ্যে আমরা কেনাকাটা করতে হয়। আলহামদুলিল্লাহ আমি দুটো টপস কিনেছি, 2 পিস, আর আমার বোনের জন্য এসেছে। দাম গতবারের তুলনায় একটু বেশি মনে হচ্ছে। আর আজকে হালকা পাতলা ছোট বোনের জন্য আসছি, ছোট বোনের জন্য কেনাকাটা করলাম। ফ্যামিলির মেম্বার সবার জন্য কেনাকাটা হয়েছে। এখন এই যে জায়নামাজ টুপিটা বাকি আছে, জায়নামাজ টুপিটা নিতেছে। সব মিলিয়ে শেষ সময়ে জুতা, অলংকার সহ প্রয়োজনীয় কেনাকাটা সেরে নিচ্ছে নগরবাসী। বন্ধের দিনও খোলা থাকবে রাজধানীর সব বিপণী বিতানগুলো। ফজলে রাব্বি, বাংলাভিশন, ঢাকা। এবারে দেশের আরো কিছু খবর নিয়ে রয়েছে ডেস্ক রিপোর্ট। বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, শেখ হাসিনা গণতান্ত্রিক প্রক্রিয়াকে একভাবে বাধাগ্রস্ত করেছেন, এখন আরেকটি শক্তি অন্যভাবে বাধাগ্রস্ত করার চেষ্টা করছে। যারা বাধাগ্রস্ত করছে তাদেরকেই এর দায়ভার নিতে হবে বলে মন্তব্য করেন তিনি। সন্ধ্যায় চট্টগ্রাম মহানগর বিএনপি আয়োজিত ইফতার মাহফিল ও সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। যাদের রাজনীতিতে কোনো মতাদর্শ নেই তারাই এখন বিএনপির পিছনে লেগেছে বলেও তিনি মন্তব্য করেন। বিএনপির ভাইস চেয়ারম্যান ও সাবেক মন্ত্রী বরকতুল্লাহ বুলু বলেছেন, বাংলাদেশের ভবিষ্যৎ রাজনীতি জটিল সমীকরণের দিকে যাচ্ছে, তাই সমগ্র জাতিকে সজাগ থাকতে হবে। নোয়াখালীর বেগমগঞ্জে জুলাই আগস্ট গণ অভ্যুত্থানে শহীদ 11 পরিবারের মাঝে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে বেগমগঞ্জ উপজেলা ও চৌমুহনী পৌর বিএনপির উদ্যোগে ঈদ উপহার ও আর্থিক অনুদান প্রদান অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের আব্দুস সালাম হলে জুলাইয়ের শহীদদের পরিবার ও আহত জুলাই যোদ্ধা, রাজনৈতিক, শিক্ষক, সাংবাদিক সহ 4 শতাধিক নাগরিকদের সম্মানে জাতীয় বিপ্লবী পরিষদ ইফতারের আয়োজন করে। অনুষ্ঠানে অন্য শহীদ পরিবার ও বিভিন্ন শ্রেণী পেশার নাগরিকরা ফ্যাসিবাদী দল হিসেবে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার দাবি জানান। নরসিংদীর রায়পুরার আমিরগঞ্জ ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আজিজুল হক ভূঁইয়া হেলিমের তৃতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণ সভা ও ইফতার মাহফিল হয়েছে। আজিজুল হক হেলিম স্মৃতি সংসদের আয়োজনে দক্ষিণ মির্জানগরে এই স্মরণ সভায় প্রধান অতিথি ছিলেন রায়পুরা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুর রহমান খোকন। জহিরুল হক ভূঁইয়া বাবলুর সভাপতিত্বে এতে প্রধান আলোচক ছিলেন রায়পুরা উপজেলা বিএনপির সহ সভাপতি ও আমিরগঞ্জ ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান এম মোজাম্মেল হক। বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেছেন, শেখ হাসিনার বিচার 3, 4 বা 6 মাসের মধ্যেই হতে পারত, কিন্তু বিচারের নামে এখন যা হচ্ছে তাতে মানুষ ভুলতে বসেছে আদৌ বিচার হবে কিনা। জিয়া পরিষদের 37তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা নিবেদন, দোয়া ও মোনাজাত শেষে তিনি এসব কথা বলেন। জিয়া পরিষদের মহাসচিব এন্তাজ হোসেন, ঢাকা মহানগর সাবেক সভাপতি অধ্যাপক আবুল কালাম আজাদ এ সময় উপস্থিত ছিলেন। বাংলাদেশ ইয়ার্ন মার্কেটিং প্রফেশনাল অ্যাসোসিয়েশনের উদ্যোগে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে হতদরিদ্র পরিবারের মাঝে ঈদ উপহার হিসেবে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। রাজধানীর আশকোনায় হাজি ক্যাম্পের সামনে শতাধিক পরিবারের মাঝে এসব উপহার সামগ্রী বিতরণ করা হয়। বিওয়াইএমপিএ সভাপতি ইঞ্জিনিয়ার এবিএম সিরাজুল ইসলাম, সাধারণ সম্পাদক রুহুল আমিন আশিক, সহ সভাপতি কাজী বজলুর রশিদ এ সময় উপস্থিত ছিলেন। যারা তৈরি পোশাক শিল্পে অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করবে তাদের আইন শৃঙ্খলা বাহিনীর হাতে তুলে দিতে শিল্প মালিকদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন পোশাক রপ্তানিকারকদের শীর্ষ সংগঠন বিজিএমইএর সদস্য ও চলচ্চিত্র নায়ক অনন্ত জলিল। রাজধানীর উত্তরা ক্লাবে বাংলাদেশ গার্মেন্টস বাইং হাউস মালিকদের সংগঠন বিজিবিএ আয়োজিত ইফতার ও দোয়া মাহফিলে তিনি এ আহ্বান জানান। 2030 সালের মধ্যে পোশাক খাত থেকে $100 বিলিয়ন রপ্তানি আয়ের লক্ষ্যমাত্রা পূরণে বাইং হাউস ও কারখানা মালিকদের ঐক্যবদ্ধ হয়ে কাজ করার তাগিদ দেন সংগঠনের সভাপতি মোহাম্মদ মোফাজ্জল হোসেন পাভেল। প্রখ্যাত লেখক ও সাহিত্যিক আবুল মনসুর আহমেদের 46তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে রাজধানীর ফার্মগেটে ডেইলি স্টার সেন্টারে আলোচনা সভা হয়েছে। আয়োজন করে আবুল মনসুর আহমেদ স্মৃতি পরিষদ। সংগঠনের সভাপতি সিরাজুল ইসলাম চৌধুরীর সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন সাংবাদিক শুভ কিবরিয়া, অধ্যাপক মোহাম্মদ আবুল ফজল, প্রাবন্ধিক সোহুল আহমদ ও কবি তুহিন খান। পরে বুক রিভিউ প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কার দেওয়া হয়। গোপালগঞ্জের কোটালীপাড়ায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় ইফতার ও দোয়া মাহফিল হয়েছে। কোটালীপাড়া উপজেলা পৌর বিএনপি ও সহযোগী সংগঠন আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির সভাপতি এস.এম. জিলানী। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রুহের মাগফিরাত কামনা, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি, দেশ ও জাতির সমৃদ্ধি কামনায় দোয়া ও মোনাজাত করা হয়। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় আশুলিয়া থানা যুবদলের পক্ষ থেকে দোয়া ও ইফতার মাহফিল হয়েছে। সন্ধ্যায় আশুলিয়ার ভাদাইল রূপায়ণ মাঠে এই দোয়া ও ইফতার মাহফিলে প্রধান অতিথি ছিলেন ঢাকা 19 আসনের সাবেক এমপি ডাক্তার দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবু। বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় ইফতার ও দোয়া মাহফিল হয়েছে মুন্সিগঞ্জের লৌহজং বালিকা পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে। স্থানীয় বিএনপি ও অঙ্গ সংগঠনের উদ্যোগে এই আয়োজনে প্রধান অতিথি ছিলেন বিএনপির যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট আব্দুস সালাম আজাদ। বাংলা ভিশন নিউজ ডেস্ক। সংবাদ শেষ করার আগে গ্রাউন্ড সেভেনের সংবাদ শিরোনামগুলো আরো একবার। সেনা জনতা মুখোমুখি হবে না, পূর্ণ আস্থা হাসনাতের। ঐকমত্য কমিশনে কাল সংস্কারের স্প্রেডশিট জমা দেবে এনসিপি। স্বৈরাচার যেন আবারও না আসে, ধরে রাখতে হবে ঐক্য, বলেছেন তারেক রহমান। মতপার্থক্যের মধ্যেও আলোচনার আহ্বান। গণমাধ্যমকে পাবলিক লিমিটেড কোম্পানি করার প্রস্তাব সংস্কার কমিশনের। সাংবাদিকতার পেশাগত মান বাড়ানোর পরামর্শ তথ্য উপদেষ্টার। উচ্চাভিলাষী বাজেটে ঋণের বোঝা বাড়ানো হয়েছে, বলেছেন এনবিআর চেয়ারম্যান। দেশীয় রাজস্ব বাড়ানোর তাগিদ অর্থনীতিবিদদের।
এই ছিল এখনকার মতো। পরের সংবাদ রাত 1টায় দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলাভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bbnews24.com ও facebook.com/banglavisionnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews। ধন্যবাদ। শুভরাত্রি।